24শে নভেম্বর 2024। রাতের শুরুতে কয়েক ঘন্টা সবকিছুই ঠিক ও নরমাল ছিল। সেদিন সৃষ্টি মুম্বাই থেকে চেন্নাই যাওয়ার ফ্লাইট ধরেছিল, আর রাতের প্রায় 12:30টার দিকে সে তার মার সাথে ভিডিও কলে কথা বলে সারাদিন কাটানোর অনুভূতিগুলো সে তার মার সাথে শেয়ার করে। সৃষ্টি বলে, মা, ফ্লাইটের অনুভূতিগুলো খুবই স্মৃতিময়, আর পরের দিনের ফ্লাইটের জন্য সে খুবই উৎসাহিত ছিল। পাশাপাশি সে তার বাবার জন্মদিনের প্রস্তুতি নিয়েও তার মার সাথে আলোচনা করে, যেটা 3 দিন পর অর্থাৎ 27শে নভেম্বর ছিল। সৃষ্টি বলে, বাবার জন্মদিনে বিশেষ কিছু করতে চাই। তার পেশাদারী জীবনও ঠিকঠাক চলছিল, পাশাপাশি দুটো ইন্টারন্যাশনাল ফ্লাইট সফল সঞ্চালন ও প্রমোশনের জন্য সে অনেক গর্ববোধ করে। এইসব আলোচনা শোনার পর তার মার মনে হয় সৃষ্টি তার জীবনে ও তার ক্যারিয়ার নিয়ে অনেক আনন্দে রয়েছে। কিন্তু এইসব আলোচনার ঠিক 4 ঘন্টা পর সবকিছুই পরিবর্তন হয়ে যায়। সৃষ্টির জীবনে এমন একটা মুহূর্ত আসে যেটা সবাইকে অবাক করে দিয়েছিল। পরের দিন সকালে তার প্রাণহীন দেহটা তার ফ্ল্যাটে অবস্থায় পাওয়া যায়। এই ঘটনাটা সবাইকে অবাক করার মতো ছিল। তো বন্ধুরা, সেদিন আসলে ঠিক কি ঘটেছিল? মূল ঘটনাটা সূচনা হয় উত্তরপ্রদেশের গোরখপুর থেকে, যেখানে সৃষ্টি তার স্কুল জীবন কাটিয়েছিল। গোরখপুরের প্রথম মহিলা পাইলট হওয়ার গর্ব হাসিল করায় সৃষ্টি তুলিকে এই কৃতিত্বের জন্য ইউথ আইকন পুরস্কারে সম্মানিত করা হয়। সৃষ্টির পরিবার আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, আর তার ঠাকুর দাদা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। মাত্র 25 বছর বয়সে সৃষ্টি তার পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করেছিল এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট চালাতে শুরু করে। সৃষ্টি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়। পরিবারে তার বাবা মা, একটা ভাই, তার কাকা কাকিমা, আরও অন্যান্য আত্মীয় স্বজন, তারা একসাথেই থাকত। যদিও সৃষ্টি তার ভবিষ্যতের জন্য 1 বছর আগেই মুম্বাইয়ে এসে শিফট হয়ে যায়। এখানে সে মুম্বাইয়ের আন্ধেরির পূর্ব দিকে মারোল এলাকায় অবস্থিত কনকিয়া রেন্ট ফরেস্ট বিল্ডিংয়ে একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে। পাশাপাশি সেই বিল্ডিংয়ে অন্যান্য আরও এয়ার ইন্ডিয়ার পাইলটরা সেখানে থাকত, যাদের মধ্যে অনেকেই তার কাছের বন্ধু ছিল। সৃষ্টি তুলির পরিবার বলে, সে ছোট থেকেই বুদ্ধিমান ও আত্মবিশ্বাস সম্পূর্ণ ছিল। সে তার দাদার মতো বায়ু সেনায় ভর্তি হতে চেয়েছিল, কিন্তু তার ঠাকুমা এর জন্য মানা করে দেয়। এরপর সৃষ্টি বিকল্প রাস্তা খুঁজে আর কমার্শিয়াল পাইলট হওয়ার সিদ্ধান্ত নেয়। দিল্লির দোয়ারকায় সে তার ট্রেনিং কমপ্লিট করে আর কমার্শিয়াল লাইসেন্স হাসিল করে। ট্রেনিং চলাকালীন সৃষ্টির অনেক বন্ধু হয়, যাদের মধ্যে একজন আদিত্য পণ্ডিত ছিল। আদিত্য সেই সময় পাইলট হওয়ার জন্য সেখানে ট্রেনিং নিচ্ছিল। এরপর যখন এক্সাম হয়, সৃষ্টি ভালো নাম্বার পেয়ে সফলতা অর্জন করে, কিন্তু আদিত্য এক্সাম কোয়ালিফাই করতে পারে না। এদিকে সৃষ্টি কোপাইলট হওয়ার মাধ্যমে তার কেরিয়ারের প্রথম দিনগুলো শুরু করে। নিজের পরিশ্রম ও কার্যকলাপের দ্বারা সে খুব তাড়াতাড়ি প্রমোশন পায়। তার দক্ষতা দেখে ইন্টারন্যাশনাল ফ্লাইট দেখাশোনার দায়িত্ব তাকে দেওয়া হয়। অন্যদিকে আদিত্য দীর্ঘ প্রচেষ্টা করার পরেও তার পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে না। অবশেষে আদিত্য পুরাতন গাড়ি কেনাবেচার নতুন একটা ব্যবসা শুরু করে। এরই মধ্যে সৃষ্টি আর আদিত্য তাদের বন্ধুত্বকে নতুন একটা নাম দেয়। আদিত্য যে ফারিদাবাদে থাকত, সৃষ্টির সঙ্গে দেখা করার জন্য সে প্রায় মুম্বাইয়ে আসত। দেখা করতে এসে কোনো সময় সে সৃষ্টির ফ্ল্যাটে থেকে যেত। 24শে নভেম্বর রবিবার রাতের সময় সৃষ্টির সঙ্গে আদিত্য উপস্থিত ছিল। যখন সৃষ্টি তার মার সাথে ভিডিও কলে কথা বলছিল, তখন সেই সময় আদিত্য ফ্ল্যাটে ছিল। বিল্ডিংয়ে লাগানো সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকে একসাথে ফ্ল্যাটের ভিতরে যেতে দেখা গিয়েছিল। তখন সৃষ্টিকে দেখে খুবই আনন্দিত মনে হচ্ছিল। এরপর তারা একসাথে ডিনার করে। আদিত্যের কথা অনুযায়ী ডিনার করার পর তাদের দুজনের মধ্যে কোনো একটা কথা নিয়ে ঝামেলা লেগে যায়। ঝামেলা করার পর আদিত্য রাতের প্রায় 12:09 ফ্ল্যাট থেকে বের হয়ে বিল্ডিং ছেড়ে চলে যায়। আদিত্য যাওয়ার পর সৃষ্টি তাকে থামানোর জন্য বারবার ফোন কল করে। সেই রাতে তাদের দুজনের মধ্যে প্রায় 12টা কল এক্সচেঞ্জ হয়েছিল, যেগুলির মধ্যে ভিডিও কলও ছিল। আদিত্যের কথা মতো সৃষ্টি তাকে ফোন করে আর তাকে হুমকি দেয়, যদি সে তার কাছে ফিরে না যায় তাহলে সে নিজেকে শেষ করে দেবে। আদিত্য বলে, আমি যখন তার কাছ থেকে এই কথাটা শুনি তখন আমি প্রায় 40 কিলোমিটার দূরে ছিলাম, আর এভাবে সৃষ্টি কাছে যেতে যেতে আমার প্রায় সকাল 4টা বেজে যায়। যখন আদিত্য প্রায় 4টার দিকে সৃষ্টির ফ্ল্যাটে পৌঁছায়, তখন সে লক্ষ্য করে দরজা ভিতর থেকে বন্ধ করা আছে। আদিত্য প্রথমে দরজায় আওয়াজ দেয়,
কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসে না। ব্যাপারটাকে গুরুতর বুঝতে পেরে সৃষ্টি ও তার কাছের বন্ধু উর্বি, যে এই ফ্ল্যাট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে থাকত, তাকে আনতে যায়। এরপর তারা দুজন চাবিওয়ালাকে নিয়ে পুনরায় ফ্ল্যাটে আসে। আদিত্য বলে সে প্রায় 1 ঘন্টা ধরে সৃষ্টির দরজায় আওয়াজ দিচ্ছিল, কিন্তু ভিতর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এজন্যই সে লকস্মিথ দ্বারা দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। আদিত্য বলে যখন কেউ দীর্ঘ সময় ধরে দরজা খুলে না, তখন এটা স্বাভাবিক, সবার মনে প্রথমে চিন্তা আসে যে ভিতরে কোনো অঘটন না ঘটে যায়। এই পরিস্থিতিতে একটা মুহূর্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর দরজা খটকানোর আওয়াজ ধীরে ধীরে বেড়ে যায়, এই আশায় যে হয়তো ভিতর থেকে কেউ শব্দ শুনে জেগে উঠবে। কিন্তু এই পরিস্থিতিতে তৎক্ষণাৎ আদিত্যের লকস্মিথকে ডেকে আনার সিদ্ধান্ত কেমন যেন মনে প্রশ্ন তৈরি করে। কারণ এই রকম মুহূর্তে মানুষ আশেপাশে থাকা লোকজনকে সাহায্যের জন্য ডাকে, অথবা চিৎকার চেঁচামেচি করে এই ঘটনা সম্পর্কে জানানোর চেষ্টা করে। আদিত্যের কাছে এই ঘটনার সম্পূর্ণ তথ্য হয়তো আগে থেকেই জানা ছিল, কেননা কারো জীবন বাঁচানোর জন্য তুলনামূলক দরজা এখানে কম গুরুত্ব রাখে। কারণ এই রকম পরিস্থিতিতে যে কোনো লোক আশেপাশে থাকা মানুষজনকে সাহায্য করার জন্য ডেকে আনে, আর সবাই মিলে দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু আদিত্য এখানে 3 কিলোমিটার দূরে গিয়ে তার কাছের বন্ধু উর্বিকে ডেকে আনে। আদিত্য উর্বিকে আর লকস্মিথকে ডেকে আনার জন্য যে সময়টা নিয়েছিল, সেটা এই পরিস্থিতিকে আরও কঠিন বানিয়ে দেয়। এখানে সবথেকে অবাক করার বিষয় হচ্ছে, সৃষ্টি যে কাজটা করেছিল সেটা তার বেডরুমে নয়, বরং লিভিং রুমে করেছিল। এমন একটা জায়গা যে ফ্ল্যাটের দরজা খুললেই ভিতর থেকে সব দেখা যায়। লকস্মিথের কথা অনুযায়ী তারা দরজা খোলার পর আমি যাবতীয় জিনিস ব্যাগে ভরে টাকা পয়সা নিয়ে আমি সেখান থেকে চলে আসি। কিন্তু আদিত্য আর উর্বি সেই সময় পর্যন্ত দরজা খোলার কোনো তাড়াহুড়ো দেখায়নি। লকস্মিথ আরও বলে, যখন আমি সেখান থেকে বেরোই সেই সময় তাদের দুজনকে ঘাবড়ানো বা তাদের চোখে হতাশা বিন্দুমাত্র ছিল না, যেটা এই ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। সৃষ্টির ফ্ল্যাটের 3টা চাবি ছিল, যার মধ্যে একটা চাবি এখনও নিখোঁজ রয়েছে। আদিত্য সৃষ্টির পরিবারকে বলে লকস্মিথ যাওয়ার পর সে যখন দরজা খুলে, তখন সে সৃষ্টির বডি লিভিং রুমে ডাটা ক্যাবেলের দ্বারা অবস্থায় পায়। এই সম্পূর্ণ ঘটনাটা অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে। আদিত্য কেন ততক্ষণাৎ দরজা ভাঙার চেষ্টা করেনি? লকস্মিথের সামনে দরজা না খুলে কেন সে অপেক্ষা করছিল? আর নিখোঁজ চাবি কোথায় রয়েছে? এইসব প্রশ্নগুলো এই ঘটনাটাকে আরও সন্দেহজনক করে তুলেছিল। এই ঘটনায় আদিত্যের ব্যবহার আর কিছু কথাবার্তা অস্বাভাবিক ছিল, যেটা অনেক প্রশ্ন তৈরি করে। যদি আদিত্য এখানে নির্দোষও হয়, তাহলে তার চিন্তাভাবনা ও ব্যবহার স্বাভাবিক থাকার কথা ছিল। সবার প্রথম দরজা খুলতে ঘণ্টাখানেক দেরি, আর বারবার দরজা খটকানোর জায়গায় দেরি করে লকস্মিথকে ডেকে আনা, এটা অস্বাভাবিক ছিল। এইসব তখন হচ্ছিল যখন ঘরের ভিতরে পরিস্থিতি গুরুতর হতে পারত। এই ঘটনায় শুধু আদিত্য নয়, তার সাথে উর্বিও ছিল। এছাড়াও যখন দরজা খোলানো হয়েছিল আর সৃষ্টিকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পাওয়া যায়, তখন আদিত্য সেই মুহূর্তের কোনো ফটো নেয়নি। এরকম পরিস্থিতিতে যে কেউ একটা না একটা ফটো তুলে রাখার চেষ্টা করত। এরপর সৃষ্টিকে নিচে নামানোর জন্য ডাটা ক্যাবেল ব্যবহার করা অস্বাভাবিক ছিল। এই সিদ্ধান্তটা অদ্ভুত ও অপ্রত্যাশিত ছিল। এই রকম পরিস্থিতিতে মানুষ ভুল ভালো সিদ্ধান্ত নেয়, ঠিক, কিন্তু ডাটা ক্যাবেল ব্যবহার করা এটা স্বাভাবিক চিন্তার বাইরে ছিল। এখানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এটা, আদিত্য আর উর্বি কোনো রকম ফটো আর প্রমাণ ছাড়াই সৃষ্টির বডিটাকে তারা নিজেরাই নিচে নামিয়ে নেয়। তারা ডাটা ক্যাবেল কাটার জন্য আর্ট অ্যান্ড ক্রাফট কেঁচির ব্যবহার করে। এরপর তৎক্ষণাৎ তারা সৃষ্টিকে লোকাল হাসপাতালে নিয়ে যায়। এই সম্পূর্ণ ঘটনা অনেকগুলো প্রশ্ন তৈরি করে, বিশেষ করে আদিত্য আর উর্বির ব্যবহারের ব্যাপারগুলো নিয়ে। সৃষ্টির পার্শ্ববর্তী ফ্ল্যাটে তার বেশ কয়েকটা বন্ধুও থাকত, কিন্তু আদিত্য তাদের কাছ থেকে সাহায্য চাওয়া প্রয়োজন মনে করেনি। হাসপাতালে যাওয়ার পর ডাক্তাররা সৃষ্টিকে মৃত বলে ঘোষণা করে, আর সেখানেই উর্বি সৃষ্টির আত্মীয় রাশিকে ফোন করে এই খবরটা জানায় যে সৃষ্টি আর এই পৃথিবীতে নেই এবং সে নিজের সাথে এরকম অঘটন ঘটিয়েছে। এরপর রাশি তার বাবা অর্থাৎ সৃষ্টির আঙ্কেলকে ফোন করে এই দুঃখজনক খবরটা জানায়। যখন সৃষ্টির আঙ্কেল এই ঘটনার কথা জানতে পারেন, তখন তিনি এটা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি উর্বির নাম্বার নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেন। উর্বি কিছু সময়ের জন্য কোলে চুপ করে থাকে, এরপর ফোনটা আদিত্যকে দেয়। সৃষ্টির আঙ্কেল আদিত্যকে বলে,
কেউ কি বলবে আসলে ঠিক কি ঘটেছে? আদিত্য উত্তর দেয়, আঙ্কেল, আমি সৃষ্টির বন্ধু বলছি। আমি প্রায় তাকে 100 বারের মতো কল করি, আর যখন কোনো কিছুই রেসপন্স পাওয়া যায়নি তখন আমরা তার ফ্ল্যাটে যাই, কিন্তু সেখানে ভিতর থেকে ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। আদিত্য বলে যে তারা দরজা খোলার জন্য চাবিওয়ালাকে ডেকে আনে, আর যখন দরজা খুলে তখন তারা সৃষ্টিকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। কিন্তু সৃষ্টির আঙ্কেল যখন তাকে প্রশ্ন করে, তোমরা কি তার নার্ভস চেক করেছিলে? তখন আদিত্য কোনো কিছুই উত্তর দেয় না, বরং সে ফোন কেটে দেয়। এরপর ডাক্তাররা যখন তার আধার কার্ডের জন্য তার আঙ্কেলকে ফোন করে, তখন আঙ্কেল জিজ্ঞাসা করেন যে পুলিশকে কি এই ঘটনা সম্পর্কে সূচনা দেওয়া হয়েছে। উত্তর ছিল না। তখন আঙ্কেল তাদেরকে এই ঘটনা সম্পর্কে প্রথমত পুলিশকে জানাতে বলেন। এরপরেই সকাল 7:30টার সময় পুলিশকে এই ঘটনার সূচনা দেওয়া হয়। এরই মধ্যে সৃষ্টির ভাই ও বোন ফ্লাইটে করে মুম্বাইয়ে চলে আসে। আসার পর রাশি প্রথমত আদিত্যের কাছ থেকে সৃষ্টির মোবাইল আর পাসওয়ার্ড চায়, কিন্তু আদিত্য বলে, আমি পাসওয়ার্ড জানি না। যদিও আদিত্য পুলিশের হেফাজতে থাকার সময় পুলিশকে সব পাসওয়ার্ড জানিয়ে দিয়েছিল। এখানে একটা প্রশ্ন ওঠে, সে প্রথমত পাসওয়ার্ড লুকাতে চেয়েছিল কেন? যখন সৃষ্টির আঙ্কেল মুম্বাইয়ে আসেন এবং ফ্ল্যাটের তল্লাশি করেন, তখন তিনি বুঝতে পারেন যে ফ্ল্যাটের দরজা থেকে বিল্ডিংয়ের নিচে যাওয়ার রাস্তা ফায়ার এক্সিট ছিল, যেটা সম্পূর্ণ ব্লাইন্ড স্পট ছিল, যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। সৃষ্টির বন্ধুরা তার আঙ্কেলকে এটাও বলে, তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাদের মধ্যে দ্বন্দ্ব প্রায় লেগেই থাকত। আদিত্য সৃষ্টিকে অনেকবার ব্লক করে দিত। একবার আদিত্য সৃষ্টিকে মাঝপথেই ছেড়ে দেয় আর তাকে সেখানেই ফেলে চলে যায়। দ্বিতীয়বার সে নিরামিষ খাওয়া নিয়ে তাকে অনেক অপমান করে। এমনকি সৃষ্টি যখন আদিত্যের একটা ফ্যামিলি ফাংশনে যেতে পারেনি, তখনও তাকে 10 দিন ধরে ব্লক করে রেখেছিল। সৃষ্টির বন্ধুরা আরও বলে, আদিত্য সৃষ্টির কাছ থেকে বেশিরভাগ সময় টাকা পয়সার জন্য সাহায্য চাইত। এটা জানার পর সৃষ্টির আঙ্কেল আদিত্যের কাছ থেকে 1 মাস আগের কার ব্যাংক স্টেটমেন্ট দেখতে চান। স্টেটমেন্ট থেকে জানা যায় যে সৃষ্টি দুটো ট্রানজ্যাকশন করেছিল, একটা 15,000 টাকা আর একটা 50,000 টাকার। এই টাকাগুলো সৃষ্টি আদিত্যের বোন ও তার বোন জামাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল, কিন্তু আদিত্যের অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন ছিল না। আদিত্যের পরিবার দাবি করে যে আদিত্য সৃষ্টিকে 15 লাখ টাকার একটা গাড়ি গিফট করেছিল, আর এছাড়াও সৃষ্টি তার কাছ থেকে 2 লাখ টাকা ধারও নিয়েছিল। তাদের কথা অনুযায়ী এই 50,000 আর 15,000 টাকা সেই ঋণ বাবদ সৃষ্টি আদিত্যকে টাকা ফেরত দিচ্ছিল। কিন্তু এখানে প্রশ্ন ওঠে, যদি সৃষ্টি আদিত্যের কাছ থেকে 2 লাখ টাকা ধারও নিয়ে থাকে, তাহলে সেই টাকা সে ফেরত সরাসরি আদিত্যের অ্যাকাউন্টে না দিয়ে তার বোন ও তার বোন জামাইয়ের অ্যাকাউন্টে কেন দিয়েছে? দ্বিতীয় প্রশ্ন এটাও যে সৃষ্টি আদিত্যের কাছ থেকে এমন কি কারণে 2 লাখ টাকা ধার নিয়েছিল? এই সব প্রশ্ন এই ঘটনাটাকে আরও কঠিন ও সন্দেহজনক করে তুলে। সৃষ্টি একজন বুদ্ধিমান পাইলট ছিল, যার মাসিক বেতন তার দ্বারা উড়ানো ফ্লাইটের ওপর নির্ভর করত। তার স্যালারি এতটাই বেশি ছিল যে তার কারো কাছ থেকে কখনো টাকা ধার নেওয়ার প্রয়োজন মনে হয় না। এছাড়াও সৃষ্টির পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল। সে তার বাড়িতে একটা কনস্ট্রাকশনের কাজ করাচ্ছিল। যদিও সৃষ্টি আর এই পৃথিবীতে নেই, তার অন্ত্যেষ্টিক্রিয়া করার পর তার অস্থি পরিবার সেই গোপন জায়গায় রাখে যেখানে সে কনস্ট্রাকশনের কাজ করাচ্ছিল। পরিবার এখন এই আশায় বসে রয়েছে, একদিন না একদিন সৃষ্টি তার ন্যায্য বিচার পাবে। কারণ পরিবার এই কথাটা মানতে রাজি নয় যে সৃষ্টি স্বেচ্ছায় নিজে এই কাজটা করেছে। তার ভবিষ্যৎ উজ্জ্বল ছিল, এমনকি তার পরিবারের অবস্থাও সন্তোষজনক ছিল। সে তার বাবার জন্মদিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। গোরখপুরের মানুষজন তাকে অনেক সম্মান করত। এত কিছু স্বপ্ন আর আয়োজন থাকার পরেও এটা প্রশ্ন ওঠে, সৃষ্টি আর আদিত্যের মধ্যে হওয়া ছোট্ট একটা ঝামেলা, যেখানে নতুন কোনো কথা ছিল না, আর মুম্বাই থেকে দিল্লি একদিন আগে যাওয়ার কথা নিয়ে এত বড় সিদ্ধান্ত সে কি করে নিতে পারে? আদিত্যের ব্যবহার সৃষ্টি কাছে নতুন কোনো কথা ছিল না। সে যে কোনো কারণ ছাড়াই সৃষ্টিকে যখন তখন ব্লক করে দিত। যখন সৃষ্টি তাকে বারবার কল করত, তখন সে তাকে ইগনোর করত অথবা ব্লক করে দিত। এমনকি আদিত্য কখনো কখনো অকারণেই সৃষ্টির উপর চিৎকার করত, তাকে রাগ দেখাতো আর তাকে অনেক বাজেভাবে গালিগালাজ করত। চিল্লানো, রাগ দেখানো এবং ঝগড়া করা, যে বিষয়গুলো সৃষ্টি বারবার হাসি মুখে সহ্য করে গেছে। কিন্তু সেই রাতে আসলে ঠিক কি ঘটেছিল?
যেটা সৃষ্টিকে এত নিরাশ করেছিল। সে কি সত্যি এই কাজটা নিজে করেছে, নাকি অন্য কেউ তার সাথে এই অপরাধ ঘটিয়েছিল? যদি আদিত্য এখানে নির্দোষ হয় আর সৃষ্টি যদি এই সিদ্ধান্তটা নিজে সংকলন করে, তাহলে এখানে প্রশ্ন ওঠে যে সে এরকম কেন করেছে। এই ঘটনাটা রহস্যময়, আর হয়তো আজীবন রহস্যই থেকে যাবে। আদিত্যর কিছু অদ্ভুত ব্যবহার এই ঘটনাটাকে আরও সন্দেহজনক করে তুলেছে। যদি সে নির্দোষ হয়, তাহলে সে তৎক্ষণাৎ কেন সাহায্য চায়নি? যখন দরজা খুলছিল না, তখন চিৎকার করা অথবা দরজা ভাঙার চেষ্টা করা উচিত ছিল, কিন্তু এর পরিবর্তে সে 3 কিলোমিটার দূরে তার বন্ধু উর্বিকে নিতে যায়। এরপর তারা দুজন মিলে চাবিওয়ালাকে ডেকে আনে। এখানে আরও প্রশ্ন ওঠে, যখন সৃষ্টির বোন রাশি তার কাছে মোবাইলের পাসওয়ার্ড চেয়েছিল, তখন সে কেন বলেনি? এইসব কথা আদিত্যর ব্যবহারকে আরও সন্দেহজনক করে তোলে। যদিও আদিত্য এখানে দোষী নাকি নির্দোষ, তা সম্পূর্ণ পুলিশের তল্লাশির উপর নির্ভর করে। এই ঘটনার তল্লাশি পুলিশ এখনও চালিয়ে যাচ্ছে, আর সৃষ্টির পরিবার বর্তমানে মুম্বাই পুলিশের কর্মকৌশল দেখে সন্তুষ্ট রয়েছে। তাদের বিশ্বাস, পুলিশ এই কেসটার সমাধান খুব তাড়াতাড়ি করবে। বন্ধুরা, এই ঘটনাটা জানার পর আপনাদের কি মনে হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।